শিক্ষকরা যদি রাজনীতির ঊর্ধ্বে উঠতে না পারেন তাহলে তিনি প্রকৃত শিক্ষক হতে পারবেন না। এটা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। কাজেই এই যে শিক্ষকদের মধ্যে যে রাজনীতিকরণ, এখান থেকে আমাদের বেরিয়ে আসা কর্তব্য। কারণ আমরা যখন একটু আগে আরেকজন একই কথা বলেছেন যে কোটা না মেধার স্লোগান দিয়ে আমাদের ছেলের মেয়েরা জীবন দিয়েছে, তো এখন কোটা না মেধার ক্ষেত্র এটা যদি বিশ্ববিদ্যালয় টিচারদের নিয়োগের ক্ষেত্রে, ভিসি সাহেবদের নিয়োগের ক্ষেত্রে এটা যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি তাহলে তো বিপ্লবের যে প্রধান উদ্দেশ্য যেটা ছিল সেটাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সমস্ত শিক্ষক নিয়োগ এবং ভিসি নিয়োগে দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্র এখনো উঠতে পারে নাই। এইটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। তো কাজেই এই কাজটা করা আবশ্যক। এবং আরেকটি কাজ আমাদের শিক্ষার যে বইপত্রের লেখার কথা বললাম, এখানে ছাত্রদের প্রকৃত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে আরেকটি কাজ আমাদের করতে হবে, তাদেরকে তাদের নিজস্ব আইডেন্টিটি সম্পর্কে শিক্ষা দিতে হবে। কারণ আমরা যদি আমাদের আইডেন্টিটি না জানি তাহলে পরে আমরা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলোচকবৃন্দ, উপস্থিত শিক্ষক এবং অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনা শিক্ষার সংস্কার নিয়ে। আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আমার বক্তব্য, যে শিক্ষা গ্রহণটা কেন জরুরি? সংস্কারের আগে এটার প্রয়োজনীয়তাটা আমাদের উপলব্ধি করা দরকার। তো কেন জরুরি তার জবাব আমার কাছে এরকম, যেহেতু আমরা এখানে, আমি ধারণা করছি যারা বসে আছি সবাই ইসলাম ধর্মাবলম্বী, তো আমাদের কোরআন শরীফে আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন পড়ো। কাজেই একজন মুসলমান হিসেবে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্যে ফরজ, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এটা নির্দেশ দেওয়া আছে। 2 নম্বর কথা হলো যে আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলবার জন্যে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ আমাদের ছোটবেলায় আমরা একটা ভাব সম্প্রসারণ লিখতাম, আজকাল বোধহয় এগুলো লেখা হয় কিনা আমি জানি না। সেই ভাব সম্প্রসারণটা এরকম ছিল যে বৃক্ষ তরুলতা জন্মেই বৃক্ষ তরুলতা, মানুষ জন্মেই মানুষ না, অনেক কষ্ট করে তারপরে মানুষ। এই যে অনেক কষ্ট করে মানুষ হওয়ার যে প্রক্রিয়া, সেটাই শিক্ষা গ্রহণ। এখন শিক্ষা নানা রকম হতে পারে, কিন্তু শিক্ষা গ্রহণ ছাড়া একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব না নিজেকে। কারণ শিক্ষাতে নৈতিকতা লাগবে, শিক্ষাতে জ্ঞান লাগবে, জ্ঞান অর্জন করতে হবে। এগুলো করতে হলে আমাদেরকে অবিরত পড়াশোনা করে যেতে হবে। এবং আরেকটা কথা ইংরেজিতে আছে, জন্ম থেকে কবর পর্যন্ত মানুষ শিখে যায়। পুরো সময়টা শিক্ষা গ্রহণ করে যেতে হবে, যতক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের ব্রেন যতক্ষণ কাজ করবে। এটা গেল একটা দ্বিতীয় কারণ। আর তৃতীয় একটা কারণ হচ্ছে, আমরা যারা ইকোনমিক্সের ছাত্র তারা প্রায়ই বলি এই শব্দটা, হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স যদি আপনাকে করতে হয়, গড়ে তুলতে হয় নিজেকে হিউম্যান রিসোর্স হিসেবে, তাহলে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে এই মোটামুটি 3টা কারণ, বেসিক কারণে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো হিউম্যান রিসোর্সটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। বাংলাদেশের জনসংখ্যা অনেক দিন ধরে আমরা 18 কোটি বলে আসছি, সেন্সাস হয় না অনেক দিন। আমার ধারণা সেন্সাস হলে পরে আমরা দেখব যে 18 কোটির থেকে সম্ভবত বেশি আমাদের জনসংখ্যা। তো বিপুল জনসংখ্যার দেশ, দেশের সাইজটা কিন্তু ছোট। আল্লাহ আমাদেরকে অত্যন্ত মেহেরবান, তিনি আমাদেরকে খুবই ফার্টাইল জমি দিয়েছেন, এই জন্যে আমাদের কৃষি ভালো। কিন্তু মনে রাখতে হবে জমির তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। তাহলে আমাদের যদি ইকোনমিক্যালি টিকে থাকতে হয় তাহলে মডার্ন টেকনোলজি কন্টিনিউয়াসলি আমাদের শিখে যেতে হবে, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমার আগের বক্তারা কিছু কিছু রাষ্ট্রের
বর্ণনা এক্সাম্পল দিয়েছেন উদাহরণ হিসাবে। কেউ কেউ সিঙ্গাপুরের কথা বলেছেন, কেউ চীনের কথা বলেছেন। সাদিক কায়েম চীনের গল্প বলে গেল। আমি আরেকটা দেশের বর্ণনা দিই আপনাদেরকে, তাহলে যারা এখানে ইকোনমিক্সের ছাত্র আছেন তারা আরো ভালো বুঝতে পারবেন। দেশটার নাম ভিয়েতনাম। ভিয়েতনামের জনসংখ্যা 10.5 কোটি মতো। ভিয়েতনামের পার ক্যাপিটা ইনকাম এই মুহূর্তে $5,000, তার মানে আমাদের প্রায় দ্বিগুণ। এবং ভিয়েতনাম কিছুদিন 30-40 বছর আগে মাত্র তাদের যুদ্ধ শেষ হয়েছে। আপনাদের মনে আছে 1971 সাল পর্যন্ত আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করেছে। তো সেই অর্থে ভিয়েতনাম প্রকৃত স্বাধীনতা পেয়েছে আমাদের ওপরে, কারণ আমরা 71 সালে স্বাধীন হয়েছি, ভিয়েতনামের স্বাধীনতা আরো পরে। সেই ভিয়েতনামের এখন পার ক্যাপিটা ইনকাম তো আমি বললাম $5,000, আমাদের প্রায় ডবল। এবং তাদের জিডিপি এই বছরে তাদের জিডিপি গ্রোথ হবে 8% উপরে। আর আমাদের গত ফাইন্যান্সিয়াল ইয়ারে জিডিপি গ্রোথ হয়েছে 3.7%। আগামী বছর এডিবি বলছে হবে 4.5%। তার মানে ভিয়েতনামের অর্ধেক। কিছুদিন আগে পর্যন্ত গার্মেন্টস এক্সপোর্টে আমরা পৃথিবীতে 2 নম্বর ছিলাম। 1 নম্বর চায়না, 2 নম্বর বাংলাদেশ। এখন আমরা 3 নম্বর। ভিয়েতনাম 2 নম্বরে চলে গেছে, আমাদেরকে ক্রস করে চলে গেছে ভিয়েতনাম। আমি এত ভিয়েতনামের কথা আপনাদেরকে বলছি এই কারণে যে আমার যদি টিকে থাকতে হয়, আমার যদি জাতি হিসেবে স্বাধীন থাকতে হয়, পরনির্ভর না হতে হয়, স্বনির্ভর হতে হয়, তাহলে এদের সাথে প্রতিযোগিতা করে আমাকে এগিয়ে যেতে হবে। আর প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং সেই শিক্ষার অনেকেই বলেছেন, আমাদের মাদ্রাসা শিক্ষার কথা উসামা সাহেব বললেন। মাদ্রাসা শিক্ষা আছে আমাদের, আমাদের ইংরেজি শিক্ষা আছে আমাদের, অন্যান্য শিক্ষা আছে। আর একটা ডিভিশন আছে আমাদের, এটা অনেকেই বলেন নাই, একটা প্রাইভেট শিক্ষা এখন আছে আর একটা সরকারি শিক্ষা আছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন প্রাইভেট শিক্ষা ছিল না, এখন কিন্তু প্রাইভেট শিক্ষা একটা এসছে। সুতরাং অনেকগুলো ভাগ আছে শিক্ষার। তো জুলাই বিপ্লবে আমাদের একটা কথা কি ছিল, বৈষম্যহীন রাষ্ট্র তৈরি, তাই না? এই জন্য ছেলেরা জীবন দিয়েছে। তো বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে গেলে এই যে আমরা বিভিন্ন শিক্ষা ব্যবস্থার কথা বললাম, এগুলোকে সব জায়গায় কোনো বৈষম্য রাখা যাবে না। সবাইকে একভাবে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবার জন্য গড়ে তুলতে হবে। যেমন মাদ্রাসার ছেলেরাও রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে, তেমনি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র গ্রহণ করবে, আর সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তারাও গ্রহণ করবে। প্রত্যেকের জন্যে আমাদের অপরচুনিটি ক্রিয়েট করতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন শিক্ষা তো দেব, শিক্ষার জন্য 3টে উপকরণ প্রধানত লাগে। একটা উপকরণ কি লাগবে? শিক্ষার র ম্যাটেরিয়াল। শিক্ষার মেইন র ম্যাটেরিয়াল হচ্ছে ছাত্র, সেটা হচ্ছে মেইন র ম্যাটেরিয়াল। আমাদের বুদ্ধি আল্লাহর রহমতে আল্লাহ খারাপ দান নাই, বাঙালির বুদ্ধি যথেষ্ট সুনাম আছে বাইরে, কাজেই র ম্যাটেরিয়াল আমাদের খারাপ না। 2 নম্বর লাগবে উপকরণ, মানে তাকে যে শিক্ষা দেব সেই উপকরণটা কি? বইপত্র। এই উপকরণগুলো লাগবে। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত, আপনারা একমত নাও হতে পারেন, এই বইপত্রের দিকে আমাদের একটা বিরাট দুর্বলতা আছে। আমাদের নিজস্ব বইপত্রের সংখ্যা অত্যন্ত কম। আমাদের এখানে বইপত্র কম লেখা হচ্ছে। কাজেই যারা স্কলার তাদের প্রতি আমার আহ্বান থাকবে আরও বেশি বেশি করে বইপত্র লিখবার জন্য, যাতে করে ছেলেদের জন্য আমরা এই উপকরণটার ব্যবস্থা করতে পারি। এবং বইপত্র বলতে শুধুমাত্র সাহিত্যের বইয়ের কথা বলছি না, যে শুধু বাংলা ইংরেজি বই লেখা হবে তা না। ইঞ্জিনিয়ারিংয়ে বই লেখা হবে, মেডিকেল সায়েন্সের বই লেখা হবে, টেকনোলজিক্যাল বই লেখা হবে, সব রকম বই লেখার সক্ষমতা আমাদের থাকতে হবে। আর 3 নম্বর হলো শিক্ষক। তাহলে আমার দরকার কি কি? ছাত্র দরকার, শিক্ষক দরকার এবং বইপত্র দরকার। কাজে যখন সংস্কার নিয়ে আমরা আলোচনা করব, 3টা বিষয় নিয়েই কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। টিচারদের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি, সেটা হলো বিশেষত বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত রাজনীতি। শিক্ষকরা যদি রাজনীতিতে ঊর্ধ্বে উঠতে না পারেন, তাহলে তিনি প্রকৃত শিক্ষক হতে পারবেন না। এটা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। কাজেই এই যে শিক্ষকদের মধ্যে যে রাজনীতিকরণ, এখান থেকে আমাদের বেরিয়ে আসা কর্তব্য। কারণ আমরা যখন একটু আগে আরেকজন একই কথা বলেছেন যে কোটা না মেধার স্লোগান দিয়ে আমাদের ছেলের মেয়েরা জীবন দিয়েছে।
তো এখন কোটা মেধার ক্ষেত্র, এটা যদি বিশ্ববিদ্যালয়ের টিচারদের নিয়োগের ক্ষেত্রে, ভিসি সাহেবদের নিয়োগের ক্ষেত্রে এটা যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে তো বিপ্লবের যে প্রধান উদ্দেশ্য যেটা ছিল সেটাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সমস্ত শিক্ষক নিয়োগ এবং ভিসি নিয়োগে দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্র এখনো উঠতে পারে নাই। এইটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। তো কাজেই এই কাজটা করা আবশ্যক। এবং আরেকটি কাজ, আমাদের শিক্ষার যে বইপত্রের লেখার কথা বললাম, এখানে ছাত্রদের প্রকৃত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে আরেকটি কাজ আমাদের করতে হবে, তাদেরকে তাদের নিজস্ব আইডেন্টিটি সম্পর্কে শিক্ষা দিতে হবে। কারণ আমরা যদি আমাদের আইডেন্টিটি না জানি, তাহলে পরে আমরা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শুধুমাত্র যে আন্দোলন যেটা হয়েছিল, জুলাই বিপ্লব বলি, আমি সবসময় এটাকে বিপ্লব বলে এসেছি, জুলাই বিপ্লব যে হয়েছিল সেটা কেবল একটা ফ্যাসিস্ট সরকারকে সরানোর বিপ্লব হয় নাই, সেটা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধেও একটা বিপ্লব ছিল। এবং সেই বিদেশি আমাদের যে ছেলেমেয়েরা জীবন দিয়ে যে একটা ইউনিক বিপ্লব করেছে, এটার আরেকটা মানে বিশেষত্ব হচ্ছে এই বিপ্লবটা, যেটাকে আমরা বলে থাকি যে এই বিপ্লবটা আমাদের মাটি থেকেই হয়েছে, আমাদের ছেলেমেয়েরাই বিপ্লব করেছে এবং বিদেশি কোনো সহায়তা ছাড়াই বিপ্লব করেছে। এবং এটাই সব থেকে বড় মহত্ব এই বিপ্লবের, যে এই বিপ্লবকে কোনো বিদেশি শক্তি এসে 30 বছর পরে বলতে পারবে না তোমাদের এই বিপ্লবটাতে আমরা সমর্থন দিয়েছিলাম। যেমন স্বাধীনতা নিয়ে একটি বিশেষ দেশ সবসময় বলে 71-এর স্বাধীনতা আমরা করে দিয়েছিলাম, কাজেই তোমাদের আমাদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। এই কৃতজ্ঞতার গল্প আমরা 72 থেকে শুনে আসছি, এখন পর্যন্ত কৃতজ্ঞতার গল্প চলছে। তো কাজেই এইবারের বিপ্লবে আমাদের ছেলেদের কারো কাছে কৃতজ্ঞ থাকতে হবে না, তারা নিজেদের শক্তিতে, আল্লাহর রহমতে তারা বিপ্লব সাধন করেছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাকে, এবং তার প্রভুর কাছে তাকে আশ্রয় নিতে হয়েছে। তো সুতরাং এই যে সেলফ আইডেন্টিটিটা শেখানোর জন্যে আরও নতুন করে আমাদের বই পুস্তক রচনা করতে হবে, এবং সেটা শিখতে গেলে আমাদের ইতিহাস জানতে হবে। এই অঞ্চলের 1000 বছরের ইতিহাস আমাদেরকে জানতে হবে। বাংলাদেশ হঠাৎ করে 1972-তে নাজেল হয় নাই। বাঙালি মুসলমানের লড়াই 1000 বছরের লড়াই, এবং এই লড়াই আমাদের ফিউচার জেনারেশনকে আমাদের জানানো প্রয়োজন, এবং এই দায়িত্বটা আমাদের উপরে আছে। আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের পরেও জুনিয়র যারা, তাদের উপরেও এই দায়িত্বটা থাকবে। ওসামার মতো ছেলেদের এই দায়িত্ব থাকবে, তাদেরকে সত্যিকার অর্থে আমাদের আইডেন্টিটিটার শিক্ষা দেয়া। এই যে বাঙালি মুসলমানের যে মিশ্রণ, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এথনিক্যালি আমরা বাঙালি, কিন্তু আমাদের রিলিজিয়ন ইসলাম, আমরা মুসলমান, এবং এই মুসলমান এবং বাঙালি কালচারের সংমিশ্রণে বাঙালি মুসলমান হিসাবে আমরা এগিয়ে যাব। আমাদের আইডেন্টিটি এটাই, আমাদের এই আইডেন্টিটিকে বহর করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবং যে শিক্ষা সংস্কারের কথা আমরা বলছি, সর্বক্ষেত্রে এটা দিতে হবে। এবং আমি একমত যে আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি, শুধু ধর্ম জানার জন্য না, ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমরা ধর্মের শিক্ষা পাবো, আমরা নৈতিকতা শিক্ষা পাবো, আমরা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারবো। সর্বোপরি আমাদের আইডেন্টিটি আমরা জানতে পারবো ধর্মীয় শিক্ষার মাধ্যমে। সমস্যার কথা হলো যে আমাদের দেশে আসলে ইসলামের ইতিহাস জানানোর খুব একটা চেষ্টা করা হয় নাই, কোনো পর্যায়েই করা হয়নি। এমনকি ওসামাদের তো বয়স কম, আমরা যারা পাকিস্তানি আমলে স্কুলে পড়েছি, পাকিস্তানি আমলে পর্যন্ত সত্যিকার অর্থে ইসলামের ইতিহাস সেভাবে পড়ানো হয় নাই আমাদের সময়ও। কাজেই এই ব্যর্থতা, দীর্ঘদিনের ব্যর্থতা, এই জুলাই বিপ্লবের পরে এখন একটা সুযোগ এসছে আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর। এই জন্যেই আমার বক্তব্য এটুকু বলেই আমি শেষ করব যে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ডিজাইন করতে হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের ছেলেমেয়েরা ইন্টারন্যাশনাল লেভেলে তারা কম্পিট করতে পারবে, সর্বক্ষেত্রে লেখাপড়ায় কম্পিট করবে, টেকনোলজিতে কম্পিট করবে, ইন্টারন্যাশনাল ট্রেডে কম্পিট করবে। আর তার সাথে সাথে তাদের এমনই আত্মবিশ্বাস থাকবে, এমন আইডেন্টিটির উপরে তারা দাঁড়িয়ে থাকবে, এমন ইমানের বলে তারা বলিয়ান হবে যে পৃথিবীর কোনো শক্তি আমাদের স্বাধীনতা আর
হরণ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।